আমার নাম আরাধ্যা এবং আমি একজন তরুণী কন্যার মা। যত আমার মেয়ে বড় হচ্ছিল সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে পড়াশোনা করত। আমি এতে খুব খুশি ছিলাম কারণ সে পড়াশোনায় খুব মেধাবী এবং সবসময় ভালো নম্বর পেত। আমার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই। এক রাতে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি আমাকে বললেন যে 2-3 দিনের জন্য মেয়ের ঘরে লুকিয়ে দেখো সে কি করছে। আমি তাই করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি 28 বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম এবং আমার বিয়েও একই বয়সে হয়েছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই দ্বিতীয় বিয়ে করিনি এবং সারা জীবন আমার স্বামীর নামে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার স্বামী মারা গেলেন তখন আমার মেয়ে মাত্র 7 বছরের ছিল। আমি তাকে খুব ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে বড় করেছি, যাতে মৃত্যুর পর আমি আমার স্বামীকে গর্বের সাথে বলতে পারি যে আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করেছি। ভগবানের কৃপায় আমার মেয়ে এখন 20 বছর বয়সী হয়েছে। আশেপাশের লোকেরা প্রায়ই বলে যে সন্তান একটি হওয়া উচিত, কিন্তু ভালো হওয়া উচিত, যেমন আমার মেয়ে। লোকেরা আমার মেয়ের খুব প্রশংসা করে এবং আমার লালন পালনেরও প্রশংসা করে। এটি শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমার মেয়ে অদৃতি সত্যিই খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে দিনরাত পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তার এত পরিশ্রম দেখে আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর আমার মনে আসে সেই রাতের কথা, যা আমি আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি ভয় পাচ্ছি যে এতে আমাদের সম্পর্কে কোনো ফাটল না আসে, কিন্তু আমি ইচ্ছে করেও তাকে এখন এই রহস্য বলতে পারি না। তাই হৃদয়ের কথা হৃদয়ে রেখেছি। আমি চাই যে আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমি তার বিয়ে ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরই দিতে চাই, যাতে সে সেই রাতের রহস্য থেকে দূরে থাকে। কিন্তু আমার মেয়ে আরও পড়াশোনা করতে চায়। যখনই আমি অদৃতির সাথে বিয়ের কথা বলি, সে বলে যে তাকে আরও পড়াশোনা করতে হবে এবং সে পড়াশোনা করে কিছু হতে চায়। একদিন আমি সন্ধ্যার খাবার রান্না করছিলাম, তখন আমার স্বামীর এক পুরনো বন্ধুর ফোন এলো। তিনি আমাদের তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে শীঘ্রই আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক ছিল কারণ তার বন্ধুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম। তিনি বললেন যে তার একমাত্র মেয়ে সঞ্জনার বিয়ে, তাই তিনি আমাদের 1 মাস আগে থেকেই আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। এটি শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম, সঞ্জয় ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার বাড়িতে আসব। সঞ্জনা আমার স্বামীর বন্ধুর মেয়ে হওয়ার পাশাপাশি আমার বন্ধুরও মেয়ে ছিল। আসলে আমার শুরু থেকেই স্বপ্ন ছিল যে সঞ্জয় ভাই সাহেব তার ছোট ছেলের বিয়ে আমার অদৃতির সাথে করিয়ে দিন। সে অদৃতির সমবয়সী এবং তার চাকরিও খুব ভালো ছিল। আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম। সে দেখতে ভালো ছিল এবং তার সাথে অদৃতির জুটি খুব ভালো লাগত। সঞ্জয় ভাই সাহেবের 2 সন্তানই ছিল। মেয়ের বিয়ে হচ্ছিল এবং এরপর ছেলে ছিল। আমার মেয়ে সেই বাড়িতে খুব সুখী থাক। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে অদৃতির ঘরের দিকে যেতে লাগলাম। যেই আমি ঘরের দরজা খুলতে হাত বাড়ালাম, তখন দেখলাম অদৃতি নিজের ঘর ভেতর থেকে লক করে রেখেছে। আমি জোরে দরজায় ধাক্কা দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুল। আমার মেয়ের ঘাম হচ্ছিল এবং সে খুব আতঙ্কিত লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অদৃতি, তুমি দরজা ভেতর থেকে কেন বন্ধ করেছিলে এবং এত দেরি করে কেন খুললে? সে বলল, মা, আমি বাথরুমে গোসল করছিলাম। আমি বললাম, আচ্ছা, এটা সব ছেড়ে দা। এখানে আসো এবং আমার কাছে বসো। আমি তার কথা শুনে তাকে কাছে বসিয়ে বললাম, তুমি জানো বেটা, তোমার প্রিয় সঞ্জয় আঙ্কেলের ফোন এসেছিল। তিনি আমাদের সঞ্জনার বিয়েতে ডাকছেন। তুমি তোমার প্যাকিং শুরু করো, 2 দিন পরই আমাদের রওনা হতে হবে। এটি শুনে অদৃতির মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, মা, আমি যেতে পারব না। তার কথা শুনে আমার খুব রাগ হল এবং আমি জিজ্ঞাসা করলাম, কেন, তুমি কেন যাবে না? সে বলল, মা, আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাকে আমার পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এবং আমি কোনো অবস্থাতেই পড়াশোনা ছেড়ে যেতে পারব না। আমি বললাম, বেটা, বিষয়টি বুঝো। তুমি তোমার সব বই মোহালিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আরামে পড়াশোনা করবে। এতে কোনো বড় ব্যাপার নেই, কিন্তু বিয়েতে যাওয়া খুব জরুরি, কারণ আমি তোমার জন্য সঞ্জনার ভাই পরাগকে পছন্দ করেছি। তোমরা দুজন একে অপরকে দেখবে, তারপর বিষয়টি এগিয়ে যাবে। অদৃতি বলল, মা, আমি বিয়ের যোগ্য নই। তার এই কথা আমার খুব খারাপ লাগল এবং রেগে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? সে ভয় পেয়ে বলল, মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি তার কথা শুনে শুধু তাকে তাকিয়ে রইলাম। পরের দিনও আমি অনেক চেষ্টা করলাম যাতে আমার মেয়ে বিয়েতে যেতে রাজি হয়, কারণ আমি তাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলাম। আমি তো এমনকি বলেও দিয়েছিলাম যে যদি তুমি বিয়েতে না যাও, তবে আমিও যাব না, কিন্তু তবুও সে আমার কথা মানেনি। আমি আগে থেকেই আমার বন্ধু কল্পনার বাড়ি যেতে চাইছিলাম,
কিন্তু মেয়েকে রাজি করানোর কারণে যেতে পারিনি। এখন বিয়েতে মাত্র 5 দিন বাকি ছিল, তাই আমাকে নিজের প্রস্তুতি করতে হয়েছিল। আমি আমার স্বামীর পুরনো বন্ধু এবং নিজের পুরনো বন্ধুর সাথে এই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। আমি অদ্রিতিকে বলেছিলাম যে আমি পাশের বাড়িতে বলে দেব যে তারা 1 সপ্তাহের জন্য তোমার সাথে থেকে যাক। অদ্রিতি বিরক্ত হয়ে বলল, মা, আমার কোনো প্রতিবেশীর প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। যদি তারা আমার ঘরে ঘুমানোর জিদ করে তাহলে আমি কি করব? আমার পড়াশোনায় সমস্যা হবে। আমি রেগে বললাম, অদ্রিতি, তুমি জানো পড়াশোনা করার সাথে সাথে নিজের বাবা মায়ের সম্মান করা এবং তাদের কথা মানা খুব জরুরি। তারপর তুমি আমাকে বলো তোমার ঘরে এমন কি আছে যাতে তারা তোমার ঘরে থাকতে পারবে না? যদি পড়াশোনায় সমস্যা হয় তবে তুমি বাইরে সোফায় বসে পড়বে। অদ্রিতি বলল, হ্যাঁ, তুমি জানো আমি নিজের ঘরে একা থেকেই পড়াশোনা করি, তখনই আমার ফোকাস ভালো থাকে, তাই কারও উপস্থিতিতে আমি বিরক্ত হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রতিবেশী আমার ঘরে ঘুমাবে এবং তুমি আরামে পড়াশোনা করবে। বেশ কষ্টে বিয়েতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হল। আমি জানতাম যে সঞ্জয় ভাই এবং কল্পনা অদ্রিতির বিষয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে সে কেন বিয়েতে আসেন। যেই আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম, সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে ভাবি, তুমি আবার অদ্রিতি বেটিকে কেন আনোনি? তার কথায় কল্পনাও সায় দিল। আমি ভয়ে ভয়ে বললাম, সে পড়াশোনায় খুব সিরিয়াস, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই সে আসতে পারেনি। বলল যে যখন তার পরীক্ষা শেষ হবে তখন সে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টির বাড়ি যাবে, তাই সে আসেনি, কিন্তু পরীক্ষা শেষে সে আসবে। সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে বাহ, এটা তো খুব ভালো কথা। এবং কল্পনাও বললেন, আরাধ্যা, তুমি তোমার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছ। সঞ্জয় ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, বিয়েবাড়ি এবং আনন্দের সময়, তাই আমি চাই আপনাকে একটি সুখবর দিই। আমার ইচ্ছা হল আমি আমার মৃত বন্ধুর কন্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসি এবং আমার স্ত্রী হিসেবে আদ্রিতিকে দেখি। এই কথা শুনে কল্পনাও খুব খুশি হল। কল্পনা বলল, যেই সঞ্জনার বিয়ের অনুষ্ঠান শেষ হবে আমি তোমার বাড়িতে আদ্রিতির সম্পর্ক নিয়ে আসব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি সঞ্জয় ভাই এবং কল্পনাকে বললাম, আপনারা আমার মনের কথাই বলেছেন। এই খবর শুনে আমি খুব খুশি। সঞ্জয় ভাই খুশি হয়ে সামনে এগিয়ে গেলেন, কিন্তু কল্পনা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের বন্ধুত্বকে আমরা এখন সম্পর্কিত করতে চাই। এইভাবে আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সঞ্জনার বিয়েতে খুব মজা হল এবং বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হল। বিয়ে শেষ হওয়ার পর আমি আমার বাড়ি ফিরে এলাম। প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। সে বলল, আমি তোমার মেয়ের মতো ভালো এবং বুদ্ধিমতী মেয়ে আর কোথাও দেখিনি। এটা শুনে আমি খুব খুশি হলাম। আমি আমার প্রতিবেশী অঞ্জলিকে ধন্যবাদ জানালাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের যত্ন নিয়েছেন। আমি তাকে কিছু উপহারও দিলাম এবং তারপর তিনি তার বাড়ি চলে গেলেন। আমি আদ্রিতিকে জানিয়েছিলাম যে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টি তোমার জন্য তোমার হাত চেয়েছেন। তারা চায় তোমার বিয়ে তাদের ছেলে পরাগের সাথে হোক। আদ্রিতি আমার কথা শুনে কিছু বলল না। সে আমাকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনি সবসময় আমাকে শুধু আমার পাপার এক বন্ধুর কথাই বলতেন, যদিও আমার পাপার অনেক বন্ধু ছিল। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সঞ্জয় আঙ্কেল ছাড়াও রিতেশ আঙ্কেলও আসতেন, কিন্তু যেদিন থেকে পাপা মারা গেছেন সেদিন থেকেই রিতেশ আঙ্কেল আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। পাপার মৃত্যুর সাথে সাথে রিতেশ আঙ্কেলও মারা গেছেন। নাকি আপনি তাদের সম্পর্কে কখনো কিছু বলেননি? আদ্রিতি আমার পুরানো ক্ষতগুলোকে নাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে রিতেশ সম্পর্কে কিছু বলিনি। তুমি জানো, তোমার পাপা আমার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। তোমার পাপার পরিবারের লোকেরা আমাদের বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার রিতেশ আঙ্কেলের আমাদের বাড়িতে আসাওয়া ছিল। আমাদের বিয়ের কিছু মাস আগে রিতেশেরও বিয়ে হয়েছিল। তোমার পাপার মৃত্যুর পর রিতেশের স্ত্রী আমার বাড়িতে এত ঝামেলা করেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি অসহায় ছিলাম কারণ আমার মা বাবা তখন আর ছিলেন না। আমি অসহায় হয়ে কোথায় যেতাম? কেউ আমার কথা বিশ্বাস করত না। যেভাবে রিতেশের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকেদের কান ভরিয়ে দিয়েছিল, তারা আমার কথা মানতে রাজি ছিল না। আমি স্থির হয়ে বললাম, এই বাড়ি আমার স্বামীর, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। তারা অনেক চেষ্টা করেছিল এবং অবশেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কারণ তুমি আমার সাথে ছিলে। যেদিন আমি বাড়ি ছাড়তে যাচ্ছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর শৈশবের বন্ধু রিতেশ ভাই এবং তাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না কারণ তাদের স্ত্রীর কারণেই আমি অসহায় হয়ে গিয়েছিলাম। তখন তুমি 5 বছর বয়সী ছিলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর ভুল অভিযোগ করেছিল এবং জানো কার কথায়? শুধুই রিতেশ আঙ্কেলের স্ত্রীর কথায়। অথচ রিতেশ ভাই জানতেন যে আমি ভুল না,
এবং আমার উপর অভিযোগ করা হচ্ছে। কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আমার কোনো সাহায্য করেননি। তার স্ত্রী আমার সাথে এমনটা করেছিলেন কারণ আমি সুন্দরী ছিলাম এবং তিনি সুন্দরী ছিলেন না। এজন্য তিনি আমার সৌন্দর্য দেখে জ্বলতেন এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের নিজের পক্ষে নিয়ে নেন। ভাগ্যক্রমে তোমার চাচাজি আমাদের সাহায্য করেছিলেন এবং সেই বাড়ি থেকে আমাদের একটা অংশ পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যার টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনতে পেরেছি। তোমার দাদু দিদা খুবই স্বার্থপর লোক ছিলেন। তোমার পাপার স্যালারি ভালো ছিল, তিনি তার মা বাবাকে অনেক টাকা পাঠাতেন, তাই আমরা তাদের জন্য ভালো ছিলাম। কিন্তু যখন তোমার পাপা মারা গেলেন, তখন তাদের কাছে তাদের ছেলে এবং বউ খারাপ হয়ে গেল। তোমার চাচা চাচি খুব ভালো লোক, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া রাখতেন এবং কঠিন সময়ে আমাদের সাহায্য করেছিলেন। কিন্তু তোমার দাদু দিদা রিতেশের স্ত্রীর কথায় আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা আমাদের বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। আমরা এই বাড়িতে পুরোপুরি চলে এসেছিলাম। তারপরও তারা কখনো কখনো আমাদের তাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিতেন। তারা আমাকে ভয়ে দেখাত এবং আদালত থেকে তোমার কাজটি নিতে চাইতেন। কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। তিনি যদি আমার সহায়ক না হতেন, তাহলে আজ তুমি আর আমি কারও বাড়িতে কাজ করতাম। এজন্যই আমি আজ পর্যন্ত তোমাকে তোমার দাদু দিদা, রিতেশ এবং তার স্ত্রীর সম্পর্কে কিছু বলিনি। আমি এমনটা করিনি যাতে তোমার মন তাদের দিকে না যায়। এই কথা শুনে আদৃতির মুখ গম্ভীর হয়ে গেল। সে খুবই বিরক্ত হল এবং আমি আমার ঘরে চলে এলাম। আমার পুরনো সমস্যাগুলো এখনও আমার মনে ছিল এবং আমি আমার স্বামীকেও খুব মিস করছিলাম। আমার আলমারিতে আমার স্বামীর প্রেমপত্র এবং তার সাথে আমার ছবি, এই সব কিছু আমার কাছে ছিল। আমি প্রতিটি জিনিস দেখে কাঁদছিলাম। আমি আমার মৃত স্বামীর প্রেমপত্র পড়ে কাঁদতাম এবং কখনো তাদের চুমু দিতাম। আমি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে তার ডায়েরি পড়ল। তাদের মধ্যে একটি ডায়েরি গায়েব ছিল, যা আমার স্বামীর ছিল।